নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 6 নাম্বার মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, এটা হবে অপশন বি, রেপিত্তি বিযুক্তি রেখা। 2 ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হলো অপশন সি, পি তরঙ্গ। 3 পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, এটা হবে অপশন সি, গুরুমণ্ডল। 4 শিলামণ্ডলের গভীরতা প্রায়, এটা হবে অপশন এ, 30 কিলোমিটার। 4 কেন্দ্রমণ্ডলের অপর নাম, এটা হবে অপশন এ, নিফে। 6 রবিনসন দ্বীপের গভীরতা প্রায়, এটা হবে অপশন বি, 3 থেকে 4 কিমি। এরপর 2 দাগের এর বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ভুটানের রাজধানীর নাম হলো ড্যাশ, উত্তর হবে থিম্পু। 2 বলেছে দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশকে, উত্তর হবে শ্রীলঙ্কা। এরপর 2 বি বলেছে এক কথায় উত্তর দাও। 1 বলেছে বাংলাদেশের প্রধান নদীর নাম কি, উত্তর হবে মেঘনা। 2 বলেছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তর হবে পেড্রো তালাগালা। এরপর 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও, উত্তর হবে 1985 সালে ভারত এবং তার প্রতিবেশী 7টি দেশ যথা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা পারস্পরিক শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক সমৃদ্ধির উদ্দেশ্যে একটি সংগঠন গড়ে তোলে, তাকে সার্ক বলে। এটির সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এবার 2 বলেছে ক্যারেজ প্রথা কাকে বলে, উত্তর হবে পশ্চিম পাকিস্তানের মরু অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে জলসেচের যে প্রথা প্রচলিত রয়েছে তাকে ক্যারেজ প্রথা বলে। এরপর 3 বলেছে মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো, উত্তর হবে মায়ানমার থেকে ভারতে সেগুন ও শাল কাঠ, রূপা, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর ইত্যাদি আমদানি করা হয়। এরপর 4 বলেছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো, উত্তর হবে পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে নেপালে 8টি অবস্থিত, তাই সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। এই কারণে প্রতি বছর নেপালে প্রচুর বিদেশির আগমন ঘটে, যা এখানকার বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। এবার 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 বলেছে অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়, উত্তর হবে অপসারী পাত সীমানা বরাবর 2 প্রকারের 2টি পাত একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে সেখানে এক ফাঁকের সৃষ্টি হয়। এই ফাঁকের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে এসে নতুন ভূত্বকের সৃষ্টি করে, তাই অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের প্রায় মাঝ বরাবর স্থিত মধ্য সামুদ্রিক শৈলশিরা হল অপসারী পাত সীমানার উদাহরণ। এরপর 2 বলেছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো, উত্তর হবে ক, পাতের বিভিন্ন দিকে চলনের ফলে পাতের পারস্পরিক সংঘর্ষের কারণে ভূত্বক কম্পিত হয়। খ, চুনাপাথরের গুহায় ধসের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। গ, অতি বৃষ্টিপাতের কারণে পার্বত্য এলাকায় ধসের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ঘ, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমস্খলনের কারণে সৃষ্ট ভূমিধস ভূমিকম্পের সৃষ্টি করে। উল্কাপাতের কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। চ, অগ্ন্যুৎপাতের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর 4 বলেছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা
উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর বিশ্বের প্রায় 70% জীবন্ত আগ্নেয়গিরি কোমরবন্ধনীর আকারে অবস্থান করেছে। এদের সম্মিলিতভাবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এই আগ্নেয় বলয়কে দুই ভাগে ভাগ করা যায়, যথা পশ্চিম উপকূলীয় অঞ্চল এবং পূর্ব উপকূলীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরের উভয় অংশই হল অভিসারী পাতসীমারা অঞ্চল। পশ্চিম উপকূলীয় বলয় অঞ্চলে তুলনামূলক হালকা এশীয় পাতের সঙ্গে সংঘর্ষের ফলে ভারী প্রশান্ত মহাসাগরীয় পাত নিচে প্রবেশ করে আগ্নেয়গিরিগুলি সৃষ্টি করেছে। আবার পূর্ব উপকূলীয় বলয়ে প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর ও দক্ষিণ আমেরিকান পাতের সংঘর্ষের ফলে অধিক ঘনত্বযুক্ত প্রশান্ত মহাসাগরীয় পাত নিচে প্রবেশ করায় আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হয়েছে। এই অগ্নিবলয়ের অন্তর্গত কয়েকটি গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি হল মাউন্ট কটোপক্সি, ফুজিয়ামা, মৌনা লোয়া, ক্রাকাতোয়া, পোপোক্যাটিপ্যাটলস প্রভৃতি। এরপর 4 দাগের 4 বলেছে ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর উপরিভাগে ও অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রক্রিয়াগুলির দ্বারা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের ভূমিভাগের পরিবর্তন ঘটাকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে। উৎপত্তি অনুসারে ভূগাঠনিক প্রক্রিয়াগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াগুলি পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয়, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এবং বহির্জাত প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের উপরে সংঘটিত হয়, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির দ্বারা ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপের পরিবর্তন। এরপর 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 বলেছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। উত্তর হবে ক, আগ্নেয় শিলার ঘনত্ব বেশি হয়, তাই এই শিলা খুব ভারী হয়। অন্যদিকে পাললিক শিলার ঘনত্ব কম হয়, তাই এই শিলাগুলি হালকা হয়। খ, আগ্নেয় শিলায় স্তর দেখা যায় না, কিন্তু পাললিক শিলায় স্তর দেখা যায়। গ, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, কিন্তু পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। ঘ, আগ্নেয় শিলায় উল্লম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই এই শিলার প্রবেশ্যতা বেশি। আবার পাললিক শিলার সছিদ্রতা বেশি হওয়াতে প্রবেশ্যতা বেশি হয়। চ, উপপাতালিক আগ্নেয় শিলাগুলি দীর্ঘ সময় ধরে তাপ বিকিরণের ফলে সৃষ্টি হয়। একইভাবে পাললিক শিলাগুলির সৃষ্টির প্রক্রিয়াও অত্যন্ত ধীর। ছ, আগ্নেয় এবং পাললিক এই দুই প্রকার শিলা প্রকৃতিতে স্বাভাবিক প্রক্রিয়াতে সৃষ্টি হয় এবং দুই প্রকার শিলা সৃষ্টির ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা এবং চাপ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এরপর 5 দাগে 2 বলেছে প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। উত্তর হবে পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূগর্ভের মধ্যে ও উপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি হলো আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়াতে এর আরেক নাম প্রাথমিক শিলা। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু রকমের হয়ে থাকে, যথা নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা ভূগর্ভস্থ ম্যাগমা প্রবল চাপে ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে প্রবাহিত হয়ে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে, যেমন ব্যাসল্ট। উদ্বেদী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। অবস্থান অনুসারে উদ্বেদী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পাতালিক শিলা ও উপপাতালিক শিলা। ভূপৃষ্ঠের কাছাকাছি ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে উদ্বেদী শিলার সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডোলেরাইট। পাতালিক শিলা ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেদী শিলার সৃষ্টি করে তাদের পাতালিক শিলা বলে, যেমন গ্রানাইট। এরপর 5-3 বলেছে
শিলাচক্র বলতে কী বোঝো? কার্স্ট ভূমিরূপ কাকে বলে? উত্তর হবে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে লাভারূপে নির্গত হয়ে তা শীতল এবং জমাটবদ্ধ হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত এবং অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুদিন ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। আগ্নেয় এবং পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ চাপ, তাপ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই তিন ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে পুনরায় আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত ও জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে তিন প্রকার শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এবার কার্স্ট ভূমিরূপ কাকে বলে দেখো। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী, বৃষ্টির জল ও ভৌমজলের ক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন আকৃতির ভূমিরূপের পাশাপাশি ভূগর্ভের অভ্যন্তরে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপগুলিকে কার্স্ট ভূমিরূপ বলে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।